আজকে ফ্যামিলি ব্লগস থেকে আপনাদের স্বাগতম। গত 2022 সাল পূজার সময় আমরা কলকাতা ভিজিটে বেরিয়েছিলাম। ওই ভ্রমণের বিশেষ বিশেষ অংশগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। ঢাকা এয়ারপোর্ট থেকে কলকাতা আসতে 45 মিনিটের একটু বেশি সময় লেগেছে। ইমিগ্রেশনের ফর্মালিটি শেষ করতেও খুব বেশি ঝামেলা পোহাতে হয় নাই। তবে সহযাত্রীদের অনেকেই দেখলাম একটু ঝামেলা পোহাচ্ছে, কারণ তারা ইমিগ্রেশনের ফর্মে কলকাতা গিয়ে কোথায় উঠবে সেটা ঠিকভাবে লিখতে পারছে না, কারণ তারা তাদের হোটেল বুক করে নাই। সো তারা কনফিউশনে পড়ে গিয়েছিল, তার কারণে ইমিগ্রেশন থেকে তাদেরকে পিছনে আবার সরিয়ে দেওয়া হচ্ছিল। সো আপনারা যেটা করবেন, কলকাতায় হোটেল বুক করা না থাকলেও গুগল থেকে যে কোনো একটা হোটেলের ঠিকানা, কলকাতার আশেপাশে যে কোনো একটা হোটেলের ঠিকানা দিলেই কাজ হয়ে যাবে আপনাদের। আর অন্য কোনো রেস্ট্রিকশন, যেমন কোভিড সংক্রান্ত কোনো রেস্ট্রিকশন থাকলে অবশ্যই মেনে চলবেন। এয়ারপোর্ট থেকে বের হলেই আপনারা অনেক ট্যাক্সি দেখতে পাবেন। ওইখান থেকে ট্যাক্সি নিয়ে যে যার গন্তব্যে চলে যেতে পারেন। আগে থেকে যদি হোটেল ঠিক করা থাকে তাহলে সরাসরি হোটেলে চলে যাবেন, আর যদি হোটেল ঠিক না করা থাকে তাহলে খুব বেশি ঝামেলার কিছু নেই। বিশেষ করে বাংলাদেশের লোকজন নিউ মার্কেটেরই থাকতে বেশি পছন্দ করে। সো ওইখানে চলে গেলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো হোটেলে 1,500 থেকে 2,500 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। এই মুহূর্তে আমরা আছি কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজে। 705 মিটার লম্বা এবং 30 মিটার চওড়া এই সেতুটি স্থাপত্যবিদ্যার এক অপরূপ নিদর্শন। নদীর উপর কোনো পিলার ছাড়াই এই ব্রিজটি দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হাওড়া ব্রিজের নতুন নামকরণ করা হয় রবীন্দ্র সেতু, এবং সরকারিভাবে এই নামেই এখন পরিচিত। যদিও সাধারণ মানুষ থেকে সব পর্যটকরা একে হাওড়া ব্রিজ নামেই চিনে। রাতের এই ব্রিজটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় একটি মাস্ট ভিজিটিং টুরিস্ট স্পট। শ্বেত পাথরের তৈরি এই মহলটি তৈরি করতে প্রায় 15 বছর সময় লাগে। 64 একর জায়গা নিয়ে পুরো স্থাপনাটি অবস্থিত। হুগলি নদীর তীরে স্থানীয়ভাবে ময়দান নামে পরিচিত জায়গায় এটা অবস্থিত। গেটের বাইরেই অনেকগুলা রাজকীয় সাজে সাজানো ঘোড়ার গাড়ি থাকে। রাজকীয় ফিল নেবার জন্য এক চক্কর ঘুরে আসতে পারে। আমরা ঘোড়ার গাড়িতে চড়েছিলাম। আমাদের কিন্তু খুব মজা লেগেছিল। কফি হাউস হচ্ছে এমন একটি স্থান যেখানে না আসলে কলকাতা আসা পূর্ণতা পায় না। কফি হাউসে গিয়ে আমরাও কফি খেলাম, আর সাথে জলখাবারটাও সেরে নিলাম। সত্যি বলতে কি, কফি হাউসের খাবার দাবার আর কফি আমার একদমই ভালো লাগে না। তবে প্রচুর লোক সমাগম দেখলাম। আমার মনে হয় লোকজন আড্ডা দিতেই এখানে ভিড় করে। বিভিন্ন বয়সের লোকজন টেবিল দখল করে জম্পেশ আড্ডা দিতে দেখেছি। এবার আমাদের যাওয়ার পালা হচ্ছে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর কালীবাড়ি। বেলুড় মঠে মন্দির প্রদক্ষিণ করে লঞ্চে করে গঙ্গার বাতাস খেতে খেতে চললাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের মূল মন্দিরে ঢুকতে কোনো ডিভাইস সাথে করে নেওয়া যায় না। মূল মন্দিরের পরিবেশ অত্যন্ত চমৎকার। ভিতরটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। কলকাতায় এসেছি আজ 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত মেট্রোতে চড়া হয়নি। তো এই সুযোগে দক্ষিণেশ্বর থেকে আমরা নিউ মার্কেটে মেট্রো করে চলে আসলাম। এটা ছিল আমাদের প্রথম মেট্রো জার্নি। খুব এক্সাইটিং ছিল ব্যাপারটা। এবারে দুর্গাপূজা আমাদের কলকাতা আসার প্রধান উদ্দেশ্যই ছিল কলকাতার দুর্গাপূজা দেখা। দুর্গাপূজা নিয়ে বলতে গেলে সবার আগে কলকাতার দুর্গাপূজার কথাই মনে আসে, কারণ দুর্গাপূজা হলো বাঙালি হিন্দুদের বৃহত্তম প্রধান উৎসব। আর কলকাতা বাঙালি হিন্দু প্রধান শহর হয় দুর্গাপূজাই কলকাতার বৃহত্তম ধর্মীয় উৎসব। এখানেই সবচেয়ে জাঁকজমক করে হয় এই পুজো। কলকাতা দুর্গাপূজার সময় তিলোত্তমার অনন্য রূপ লাবণ্য ফুটে ওঠে, নতুনভাবে সেজে ওঠে কলকাতা। গোটা শহরকে আলোকমনায় ভরিয়ে দেওয়া হয়। তবে বড় বড় প্যান্ডেলগুলোতে এত ভিড় থাকে যে একটা পূজার প্যান্ডেল দেখতেই 4-5 ঘন্টা সময় লেগে যেতে পারে। আমরা একটা বড় প্যান্ডেল ট্রাই করেছিলাম, কিন্তু দর্শনার্থীদের ভিড় দেখে কিছুক্ষণ ঘুরে ফিরে না দেখেই চলে আসি। তারপর আর বড় প্যান্ডেল মুখো হয়নি।
তবে এই সময়টাই রাস্তায় যানবাহন পাওয়া কিন্তু খুব মুশকিল, যদি না আপনার রিজার্ভ গাড়ি থাকে। আপনাকে হয়তো ঘন্টার পর ঘন্টাও হাঁটতে হতে পারে। তাই যাদের ছোট বেবি আছে তারা প্ল্যান না করে ঘুরলে কষ্ট হয়ে যাবে আপনাদের। আমার কাছে পূজা দেখার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে পূজার সময় রাতের কলকাতা। এই জন্য এক ভিন্ন কলকাতা, ট্যাক্সি নিয়ে ঘোরাঘুরি করার মজাই আলাদা। সারা কলকাতায় একটু পুরোপুরি পূজার প্যান্ডেল। পূজার সময় কলকাতা যেন সারা রাত জেগে থাকে। কলকাতা গেলে এখানকার স্ট্রিট ফুডগুলো কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। মাটির ভারে কড়া লিকারের দুধ চা, বিভিন্ন প্রকারের মোমো, হিং দিয়ে কচুরি, পাপড়ি চাট, ভেলপুরি, পানিপুরি ইত্যাদি খাবারগুলা রাস্তার দুই পাশে দোকানদাররা পসরা সাজিয়ে বসে থাকে। খুব বেশি স্বাস্থ্য সচেতন না হলে এই খাবারগুলা চেখে দেখে যেতেই পারে। দামেও যেমন সাশ্রয়ী, স্বাদেও অতুলনীয়। হাই গাইস, আমার নাম কাব্য। আপনাদেরকে আরকে ফ্যামিলি ব্লগস থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা নিকো পার্কে আছি। বাবা আর মামনির সাথে আমরা অনেক এনজয় করেছি, অনেকগুলো রাইডে চড়েছি। তো এখন আমরা একটা রাইডে উঠেছি। তো দেখতে থাকুন আমাদের ব্লগ। আমরা এখন আছি পশ্চিমবঙ্গের ডিজনিল্যান্ড খ্যাত নিকো পার্কে। এই পার্কে দুইটা পার্ট আছে, ওয়াটার পার্ক এবং অন্যান্য রাইড। সারাদিন কাটিয়ে দেবার মতো অনেক কিছুই আছে এখানে। আমাদের হাতে সময় খুব বেশি ছিল না, তাই আমরা ওয়াটার পার্কে যেতে পারিনি। এই জন্য অবশ্য কাব্যর খুব মন খারাপ হয়েছিল, কারণ সে ওয়াটার পার্কে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। নিকো পার্কে প্রায় অনেকগুলো রাইড রয়েছে, যার মধ্যে রয়েছে টয় ট্রেন, সাইক্লিং কার, প্যাডেল বোট, ওয়াটার চোট, ওয়াটার কোস্টার, ফ্লাইং সসার, পাইরেট শিপ, রিভার কেভস, মনরেকার সহ আরো নাম না জানা অনেক রাইড। তো আমাদের সবচেয়ে ভালো লেগেছিল রিভার কেভস এর জার্নি ফিলিংটা। খাবার দাবারের জন্য একটা বড় ফুড রয়েছে এখানে। এছাড়াও পার্কের বিভিন্ন পয়েন্টে অনেক ধরনের খাবার দাবারের দোকান রয়েছে। খাবার দাবার নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, বেশ চিল করতে পারবেন এখানে গেলে। বাচ্চা কাচ্চা নিয়ে তারাও খুশি হবে, বয়স্ক আছেন তারাও অনেক আনন্দ করতে পারবে। ক্যাবস মানেই সামথিং অ্যাডভেঞ্চারাস। সো এই অ্যাডভেঞ্চারটা ফিল করার জন্য আমরা রিভার কেভসে ঢুকে আসলে মোটেই হতাশ হয়নি। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার অ্যাডভেঞ্চার, ভয়, মজা লাগবে, আনন্দ লাগবে, মিশ্র একটা অনুভূতি। অনেক কিছু আছে এই রিভার কেভসের ভিতরে, ভালো একটা ফিল পাওয়া যাবে, মজা লাগবে।